রাজধানীর খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্রীর মৃত্যু, অভিযুক্ত চালক আটক, গাড়ি জব্দ। রমজানের আগে লাগামহীন কাঁচাবাজার, বেড়েছে সব ধরনের মাংসের দাম। সৌদি সহ মধ্যপ্রাচ্যের আকাশে পবিত্র রমজান মাসে চাঁদ দেখা গেছে, বিভিন্ন দেশে আজ প্রথম রোজা। কাতার বিশ্বকাপে ড্র অনুষ্ঠিত, সহজ গ্রুপে ব্রাজিল ও আর্জেন্টিনা, গ্রুপ অফ ডেতে জার্মানি এবং স্পেন। আসসালামু আলাইকুম। জান্নাতুল ফেরদৌস রুবা স্বাগত জানাচ্ছি এনটিভি সকালের খবরে। একেএসটিএমটি বার শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আবারও সড়কে রক্ত ঝরল, প্রাণ গেল আরও এক শিক্ষার্থীর। শুক্রবার সকালে রাজধানীর খিলক্ষেত উড়াল সড়কে দুর্ঘটনায় বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী মাইশা মমতাজ মিম নিহত হয়েছেন। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। এদিকে খিলক্ষেত থানা পুলিশ জানিয়েছে, রাতে ঘাতক বাসের চালককে আটক করা হয়েছে, জব্দ করা হয়েছে গাড়িটি। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। এই তো গেল মঙ্গলবারে স্কুল থেকে দুই মেয়েকে নিয়ে বাসায় ফেরা হয়নি মা সাবিনা ইয়াসমিনের। স্কুলের পোশাকেই মায়ের নিথর শরীরের পাশে হাসপাতালে নির্বাক দুই ক্ষুদে শিক্ষার্থী। রাজধানীতে সড়ক দুর্ঘটনা যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অন্য দিনের মতো শুক্রবারও নিজের মোটরসাইকেলে বিশ্ববিদ্যালয়ে যাবার পথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান চাপা দেয় মাইশা মিমকে। কুড়িল ফ্লাইওভারে পড়ে থাকা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রক্তাক্ত মিমের মরদেহ এক পথচারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তখন এই সংবাদ পেয়ে আমরা জানতে পারি যে কুর্মিটোলার পেশেন্ট আছে। তখন কুর্মিটোলা হসপিটালে যাওয়া হয়, গিয়ে তারপরে কর্তব্যরত ডাক্তার তাকে চিকিৎসাধীনের সময় মৃত্যু ঘোষণা করেন। পুলিশ বলছে, সিসিটিভির ছবি দেখে অপরাধীদের শনাক্তের কাজ চলছে। একের পর এক সড়কে প্রাণ ঝরার এমন মর্মান্তিক ঘটনা যেন থামছেই না। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য বলছে, চলতি বছরের প্রথম 2 মাসে দেশে 848টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে 1012 জন নিহত হয়েছেন। সবচেয়ে বেশি দুর্ঘটনা হয়েছে রাজধানী ঢাকায়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। রমজান শুরুর আগে বেড়ে গেছে ইফতার সামগ্রী তৈরির কিছু পণ্যের দাম। বিশেষ করে শসা, গাজর, কাঁচামরিচ, বেগুনের দাম বেশি বেড়েছে। এছাড়া বেড়েছে সব ধরনের মাংসের দামও। এদিকে ভোজ্য তেল, চাল, পেঁয়াজ, ছোলা সহ কিছু পণ্য বিক্রি হচ্ছে আগের দামে। মইদুল ইসলামের রিপোর্ট। পবিত্র রমজান মাসে বিশ্বের অন্যান্য মুসলিম দেশগুলোতে নিত্যপণ্যের দাম কমানো হলেও উল্টো চিত্র বাংলাদেশে। রমজানকে টার্গেট করে মাসখানেক ধরেই বিভিন্ন পণ্যের দাম বাড়ানো হয়েছে ধাপে ধাপে। শেষ মুহূর্তে এসে আরেক দফা বাড়ল সবজি ও মাংসের দাম। রমজান আসলেই সকল দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি, এবারও তাই। তার চেয়ে গতবারের চেয়ে এবার আরও বেশি ঊর্ধ্বগতি, যা মানুষের ক্রয় ক্ষমতা বাইরে চলে গেছে। সাধারণ মানুষের পক্ষে এই ধরনের ঊর্ধ্বগতি দেওয়া কোনো খাদ্য স্বপ্ন ক্রয় করা কখনো পক্ষে সম্ভব না। রাজধানীর বাজারে শসা, গাজর, কাঁচামরিচ, বেগুন সহ ইফতারিতে দরকার পড়ে এমন সবজির দাম বেড়েছে কেজিতে 15 থেকে 20 টাকা। এক সপ্তাহ আগে যে লেবুর হালি ছিল 25 থেকে 30 টাকা, এখন তা বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা দরে। লেবু বেশি আগে 40 টাকা 50 টাকা আলি, এখন বেচতে চলে 80 টাকা আলি। আমাদের কিনা 70 টাকা আলি। শসা বেচছিলাম 60 টাকা 50 টাকা কেজি, এখন শসা 80 টাকা কেজি। কাঁচামরিচ 250 গ্রাম 25 টাকা, আগেও 25 টাকা ছিল, এখনও 25 টাকা। মরিচের দাম বাড়ে নাই। আর এমনি অন্যান্য সবজির দাম বাড়ছে। বেগুনের দাম একটু বাড়তে, বেগুন বেচি 50 টাকা, 60 টাকা, 40 টাকা, এখন বেগুন কেজি 80 টাকা। কালকে শসা কিনছি 40 টাকা করি, আজকে শসা 100 টাকা। এত তো বাড়ার কথা না, 10 টাকা বাড়বে, 100 টাকা কেজি শসা টাকা কীভাবে? না, আরও দাম বাড়বে তো। এটা তো মাত্র ট্রায়াল দিচ্ছে, ট্রায়াল হচ্ছে, পরে আরও হবে। আপনাকে আস্তে আস্তে সহনশীল করতেছে আর কি। কিছুদিন স্থিতিশীল থাকার পর আবারও বেড়েছে মুরগির মাংসের দাম। মোহাম্মদপুর কৃষি মার্কেটে কক মুরগির দাম 20 টাকা বাড়িয়ে কেজি প্রতি 300 টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দাম 170 টাকা। এছাড়া বেড়েছে গরু ও খাসির মাংসের দামও। গরু মাংস দাম গত সপ্তাহ ছিল 620, এখন দাম বাড়তে হয়ে গেছে 650, আর মনে হয় আরও বাড়বে। কক মুরগি যাচ্ছে 320 টাকা কেজি, 280 ছিল। দেশিটা গত সপ্তাহে ছিল 520 টাকা 30 টাকা, এখন হয়ে গেছে 560 টাকা 70 টাকা। আমরা বেশি 580 টাকা, আর এটা আসলে 260 টাকা 70 টাকা, এখন 300 টাকা, 285-90 টাকা কেজি পাইকারি। এদিকে ভোজ্য তেল এবং চালের দাম নতুন করে বাড়েনি।
পেঁয়াজ ও ছোলার দামও অনেকটা স্থিতিশীল। মহিদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির নেতৃত্ব নিয়ে ওবায়দুল কাদের মিথ্যা তথ্য দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বিকৃত করছে বলেও অভিযোগ করেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তারা। শেখ মহিউদ্দিনের রিপোর্ট। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে স্বরচিত কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। অনুষ্ঠানে সরকার দলীয় নেতাদের বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, দেশ স্বাধীনে একজন ব্যক্তির অবদান ছাড়া আর কারো কথা স্বীকার করে না সরকার। ওনাদের তো এই মুহূর্তে পদত্যাগ করা উচিত। এতদিনও যদি জেনে না থাকেন যে বিএনপির নেতা কে আর আন্দোলনের নেতাকে, তারা তো ওনাদের এই সরকারি দলে থাকার কোনো অধিকার আছে বলে আমি মনে করি। দিবালোকের মতো স্পষ্ট, নতুন কোনো কথা নয়। বিএনপির নেতা এখন যিনি জীবিত আছেন তিনি হচ্ছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এখন তো কথা শুনলে মনে হয় একমাত্র একজন ব্যক্তি এককভাবে এই দেশে যুদ্ধ করেছেন, স্বাধীনতা এনে দিয়েছেন আমাদের সামনে। স্বাধীনতার পর আওয়ামী লীগের আমলে রক্ষী বাহিনী দিয়ে মুক্তিযোদ্ধাদের হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। মুক্তিযুদ্ধের ঘোষণা নিয়ে কি পরিমাণ মিথ্যাচার হচ্ছে। তারা দেশে রক্ষী বাহিনী সৃষ্টি করে মুক্তিযোদ্ধা হত্যা করেছে। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো যদি আজকের প্রজন্ম না জানে, তাহলে আওয়ামী লীগ যে বলছে, চাঁদাবাজি করছে, তারা তো বিশ্বাস করবে। বিশ্বাস করলে কিন্তু বিভ্রান্ত হবে। বিভ্রান্ত হলে কিন্তু আমাদের সঠিকভাবে আমরা পরিচালনা করতে পারবো না। মুক্তিযুদ্ধ ও বিএনপি নিয়ে মানুষ বিভ্রান্ত হয়, আওয়ামী নেতাদের এমন মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান বক্তারা। শেখ মহিউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি নেতারা বেপরোয়া ও দায়িত্বহীন বক্তব্য দিচ্ছেন উল্লেখ করে এর মাধ্যমে দেশের রাজনীতিতে সংকট সৃষ্টির ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন অভিযোগ করেন তিনি। বিএনপি নেতারা সাম্প্রতিক বক্তব্যে মিথ্যা বলছেন ও রাজনৈতিক শালীনতা লঙ্ঘন করছেন বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। কখনো নির্বাচনকালীন সরকার, কখনো নিরপেক্ষ সরকার, আবার কখনো জাতীয় সরকারের কথা বলে রাজনীতির মাঠ গরম করার ষড়যন্ত্র চলছে, যা সফল হবে না বলেও বিবৃতিতে জানান ওবায়দুল কাদের। আওয়ামী লীগের নেতাকর্মীরা অতীতের মতো এবারও ষড়যন্ত্রকারীদের পরাজিত করবে বলে জানান দলের সাধারণ সম্পাদক। শিক্ষা প্রতিষ্ঠানে রোজার ছুটি বাড়ানো হবে কিনা সেই সিদ্ধান্ত রোববার হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শুক্রবার দুপুরে রাজধানীর বাংলা একাডেমিতে ইতিহাস সমিতি আয়োজিত সম্মেলনে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। করোনার কারণে প্রায় 2 বছর শ্রেণীকক্ষে পাঠদান না হওয়ার ক্ষতি পুষিয়ে নিতে রোজায় ক্লাস চালানো জরুরি বলেও জানান মন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ প্রসঙ্গে 2-1 জনের জন্য সামগ্রিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই বলেও মন্তব্য করেন তিনি। প্রতিবন্ধী স্কুলের শিক্ষকদের এমপিও ভুক্তির ঘোষণা দ্রুত আসবে বলে জানান শিক্ষামন্ত্রী। করোনাকালীন প্রান্তিক পর্যায়ে যেসব মেয়েদের বিয়ে হয়ে গেছে তারা যেন শ্বশুরবাড়ি এলাকার প্রতিষ্ঠানে ক্লাস করার সুযোগ পান, সেই ব্যবস্থা নেওয়ার কথাও জানান দীপু মনি। সেটা তো মন্ত্রণালয় থেকে দেবে তারিখ, ওটা আমরা রোববার দিয়ে দেবো। তো মন্ত্রণালয় থেকে দেবে তারিখটা। রমজানে এখন সবাই চাইছে আবার একটু কম ক্লাস, সবাই বলছে একটু গরম, অনেকেই বলছে বন্ধ রেখে দেন, কিন্তু আসলে তো এখন ক্লাসগুলো করানো খুব দরকার। কারণ 2 বছর সামনাসামনি ক্লাস হয়নি বা শ্রেণীকক্ষে ক্লাস হয়নি, আর সেই জন্য এখন আমরা বাধ্য হয়েই এখন করছি। পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। ইতোমধ্যে তারাবির নামাজ পড়ছেন ওই অঞ্চলের মুসল্লিরা। আজ শনিবার থেকে শুরু সিয়াম সাধনা। শুক্রবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর রমজানের চাঁদ দেখা গেছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো ছাড়াও তুরস্ক, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ বিভিন্ন দেশের চাঁদ দেখা কমিটি। তবে মধ্যপ্রাচ্যে শনিবার থেকে রোজা শুরু হলেও ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই সহ এশিয়ার বিভিন্ন দেশের মুসলিম সম্প্রদায়
সম্প্রদায়ের মানুষ রমজান মাস পালন শুরু করবেন রোববার থেকে। মহিমান্বিত রমজান মাসকে ঘিরে এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে মুসলিম বিশ্বের। রমজান মাস উপলক্ষে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নিত্য প্রয়োজনীয় সামগ্রীতে মূল্যছাড় দেওয়া হয়েছে। রোজাদারদের অর্থকষ্ট লাঘব এবং বাড়তি সওয়াবের আশায় নিত্যপণ্যে সামগ্রীতে প্রতি বছরই ছাড় দেন ব্যবসায়ীরা। গবেষণা বলছে, নিয়মিত যানজটের বিরক্তি থেকে এতটাই মানসিক চাপ বাড়ে যেখানে সংসার ভাঙার ঝুঁকি বেড়ে যায় 50%। আর সেরকমই যানজটের বিরক্তি প্রতিনিয়ত ঘিরে রেখেছে ঢাকাবাসীকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকটি গবেষণা বলছে, রাজধানীতে বায়ু দূষণের ভয়াবহ শিকার হতে হয় যানজটে আটকা পড়া অবস্থায়। যানজটের শারীরিক এবং মানসিক প্রভাব নিয়ে আশিকুর রহমান চৌধুরীর রিপোর্ট। ঢাকা শহরের কয়েকজন গাড়ি চালকের সাথে কথা হয় যাদের যানজটকে মোকাবেলা করতে হয় সবচেয়ে বেশি। তাদের মতে আগে যানজটে আটকে পড়ে থাকার হিসাবটি ছিল 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে সীমাবদ্ধ, আর এখন সেটা ঠেকেছে 2 থেকে 4 ঘন্টার মধ্যে। মিরপুর থেকে সদরঘাট যাচ্ছি, এর ভিতরে আগে যদি লাগতো 2-2.5 ঘন্টা, অনলাগে নিচে 4 ঘন্টা। বাড়িধারা থেকে এখানে আইসি 2.5 ঘন্টা লাগছে। 2.5 ঘন্টা লাগছে এই মোহাম্মদপুরে। কালকে 2.5 ঘন্টা বই আসলাম। কোথায়? এই যে তিব্বতের এক সিগনালে। যানজটের কারণে সময় এবং আর্থিক ক্ষতি সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে, তবে এর স্বাস্থ্যগত ক্ষতিটি অনেকেরই অজানা। সেই অজানা বিষয়টি উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাসায়নিক বিভাগের একজন শিক্ষকের গবেষণায়, যেখানে বলা হচ্ছে রাজধানীতে মানুষ সবচেয়ে বেশি বায়ু দূষণের শিকার হয় রান্নাঘরের ধোঁয়ায়, তারপরই এই যানজটে। নর্মালি WHO বলছে যে এখন 10 মাইক্রোগ্রাম পার মিটার কিউব হইল গিয়ে আমরা অ্যাভারেজ এক্সপোজ হইতে পারি, কিন্তু সেখানে আমাদের এখানে দেখা যাচ্ছে অন অ্যাভারেজ 200, 250, 300 এরকম থাকে, কিন্তু ট্রাফিক জ্যাম যখন খুব খারাপ অবস্থা এটা আপ টু 600 মাইক্রোগ্রাম পার মিটার কিউব হয়ে যায়। তার মানে কি আমাদের এক্সপোজারটা WHO বর্তমান যে গাইডলাইন আছে তার থেকে 60 টাইমস বেশি হয়ে যাচ্ছে। এটা তো গেল শরীরের ক্ষতি। মানসিক ক্ষতি সেটা তো কোনো হিসাব দিয়েই মেলানো যায় না। যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা জিপজেটের তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে মানসিক চাপের শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান 7ম, যার অন্যতম প্রধান কারণ যানজটকে দেখানো হয়েছে। কানাডার সেন্টার ফর ড্রাগ অ্যাডিকশন অ্যান্ড মেন্টাল হেলথের একটি গবেষণা বলছে, যানজটের মানসিক চাপ নিয়মিত গ্রহণ করলে মানসিক অস্থিরতা 3 গুণ বেড়ে যায়, বিষণ্ণতার ঝুঁকি বাড়ে 50%। নিয়মিত যানজটের বিরক্তি থেকে সংসার ভাঙার ঝুঁকিও বাড়ে 50%। যেই সময়টিতে তার একটি গুরুত্বপূর্ণ কাজে পৌঁছানোর কথা ছিল তখন তিনি পৌঁছতে পারলেন না, তখন তার ভিতরে মানসিক চাপ তৈরি হবে। এই মানসিক চাপ তার ভিতরে, যেটাকে আমরা বলি স্ট্রেস হরমোনের নিঃসরণের কারণে তার ঘাম হবে, হাত পা কাঁপবে, বুক ধরফর করবে, অস্থিরতা বোধ করবেন, তিনি গাড়ি থেকে নেমে যেতে চাইবেন। এই ধরনের তাৎক্ষণিক মানসিক চাপ ও উদ্বিগ্নতা তার মধ্যে তৈরি হবে। আর দ্বিতীয় আরেকটি মানসিক সংকট হয়, সেটি আমরা বলি দূরবর্তী বা রিমোট। দীর্ঘদিন এই যানজটের ভেতরে বসবাস করতে করতে, যানজটের সাথে থাকতে থাকতে তার ভেতরে বিষণ্ণতা, হতাশা এবং যে কোনো কাজের প্রতি এক ধরনের নেতিবাচক ধারণা, এই বিষয়গুলো তার ভেতরে কিন্তু চলে আসে। কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হলে রাজধানীতে কেন এত হার্ট অ্যাটাকের ঘটনা ঘটছে, এর পেছনে কোনোভাবে যানজটে সৃষ্ট মানসিক চাপ কাজ করছে কিনা সেটা নিয়ে বিস্তারিত গবেষণা হওয়া দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আশিকুর রহমান চৌধুরী, NTV নিউজ, ঢাকা। রাজধানী কিয়েভের কাছে আবারও তুমুল লড়াই শুরু হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। হামলা চলছে দেশটির অন্যান্য শহরেও। এর মধ্যে রাশিয়া হুঁশিয়ার করে বলেছে তাদের তেল স্থাপনায় ইউক্রেনের হামলার কারণে শান্তি আলোচনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এদিকে শুক্রবার থেকে কার্যকর হয়েছে অবন্ধু সুলভ দেশগুলোর কাছে রাশিয়ার রুবলে গ্যাস বিক্রির কার্যক্রম। কাজী ইফতেখার শুভর ডেস্ক রিপোর্ট। কামানের গর্জন, যুদ্ধের ৩৭তম দিনেও গোলায় প্রকম্পিত ইউক্রেন, ধ্বংস হচ্ছে প্রতিপক্ষের স্থাপনা, চলছে বন্দুকযুদ্ধ। উভয় পক্ষের গোলাগুলিতে নরকে পরিণত দেশটির বিভিন্ন শহর। এছাড়াও চলছে ক্ষেপণাস্ত্র সহ অন্যান্য যুদ্ধাস্ত্রের ব্যবহারও।
ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী কিয়েভের কাছে ফের শুরু হয়েছে তুমুল লড়াই, যদিও কিয়েভে রুশ হামলা বন্ধ হয়েছে বলেও খবর বেরিয়েছিল। এ অবস্থার মধ্যেই প্রথমবারের মতো রাশিয়ার অভ্যন্তরের একটি তেলের ডিপোতে হামলা চালায় ইউক্রেন। মস্কোর দাবি, হেলিকপ্টার ব্যবহার করে আক্রমণ চালিয়েছিল ইউক্রেনীয় বাহিনী। এর ফলে চলমান শান্তি আলোচনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে সতর্ক করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। একই সঙ্গে পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার থেকেই অবন্ধুসুলভ দেশগুলোর কাছে নিজস্ব মুদ্রা রুবলে গ্যাস বিক্রির কার্যক্রম শুরু করেছে রাশিয়া। মস্কোর এই সিদ্ধান্তে একাত্মতা প্রকাশ করে দেশটির সঙ্গে অন্য সব বাণিজ্যেও রুবলের মাধ্যমে করার কথা জানিয়েছে মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইরান। বসে নেই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররাও। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, জরুরি রিজার্ভ থেকে তেল সরবরাহে ওয়াশিংটনের সঙ্গে যোগ দেবে আরও 30টি দেশ। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম খুব শিগগিরই কমবে বলেও দাবি যুক্তরাষ্ট্রের। কাজিফ থেকে শুভ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে হত্যা পরিকল্পনায় অংশ নেয়া আরফান উল্লাহ ওরফে দামাল সহ 5 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এর মধ্যে শুক্রবার ভোরে আটক আরফানকে রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা অস্ত্র মামলায় দামালের 1 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা রিমান্ডে এই আদেশ দেন। জাহিদুল ইসলাম টিপুকে হত্যার আগে বৈঠক করেছিলেন হত্যাকারীরা। বৈঠকে অংশ নেয়া দামালকে কমলাপুর এলাকা থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয় অস্ত্র। এদিকে এই ঘটনায় শুক্রবার রাতে আরও 4 জনকে গ্রেফতার করে র্যাব। গত 24 মার্চ আওয়ামী লীগ নেতা টিপু ও শিক্ষার্থী প্রীতিকে গুলি করে হত্যা করা হয়। এর আগে গ্রেফতার হওয়া এই হত্যাকাণ্ডের শুটার মাসুম এখন 7 দিনের রিমান্ডে রয়েছেন। সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নে পানিতে ডুবে 3 শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে দিরাইয়ের চাঁদপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত 3 শিশু হলো চাঁদপুর গ্রামের প্রদীপ দাসের ছেলে প্রমিত দাস, দীপু দাসের ছেলে রক্তিম দাস ও দীপক দাসের মেয়ে বৃন্দা দাস। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে 3 শিশু একসাথে বাড়ির সামনে খেলছিল। পরে অনেকক্ষণ 3 শিশুকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাদের খুঁজতে বের হয়। বিকেলের দিকে বাড়ির সামনে ডোবায় এক শিশুকে পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধারে নামলে বাকি 2 শিশুও পানিতে ডুবে মারা যায়। চলে গেলেন আবৃত্তিকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান আরিফ। শুক্রবার রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 57 বছর। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ছিলেন হাসান আরিফ। হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরিফের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। হাসান আরিফ দীর্ঘদিন ফুসফুসের রোগে ভুগছিলেন। গত বছর করোনায় আক্রান্ত হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। শনিবার সকাল 11টায় সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে তার জানাজা হবে। আবৃত্তিকার হাসান আরিফ মরদেহ দান করে গেছেন। মরিচের প্রসঙ্গ উঠলে নাম আসবে বগুড়ার। যমুনা বিধৌত বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চরাঞ্চল বরাবরই মরিচ চাষের জন্য বিখ্যাত। এবছরও যমুনার চরে মরিচের ফলন ভালো হয় এবং দাম বেশি পাওয়ায় লাভবান কৃষক। বগুড়া থেকে এমদাদুল হকের ক্যামেরায় আতিকুর রহমান সোহাগের পাঠানো রিপোর্ট। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার স্থানীয় চাতালগুলোতে গেলেই এখন লাল মরিচের স্তূপ দেখা যায়। চরাঞ্চল থেকে মরিচ তুলে এনে সেসব মরিচ শুকানো ও বাছাইয়ের কাজ করা হচ্ছে চাতালগুলোতে। জমি থেকে পাকা মরিচ কেনা হচ্ছে 6 থেকে 7 হাজার টাকা মনে। সেসব মরিচ কেউ আড়তে নিয়ে, কেউ বা দেশের নামকরা বিভিন্ন কোম্পানির কাছে সরবরাহ করছেন। দূষিত মরিচগুলো ফেলে দেয়, বাছাই করে ভালো মরিচগুলো কোম্পানি দেয়। বগুড়ার মরিচের সুস্বাদু এবং এই মরিচটা খুবই সুনাম করছে, যার কারণে বগুড়া মরিচের এত চাহিদা। অন্যান্য এলাকার মরিচের বেশি দানা বেশি, পাউডার হলে ফ্যাট হয়ে যায়, আর বগুড়া মরিচের কোনো পাউডার ফ্যাট হয় না। এই জন্য এই মরিচের সব কোম্পানির চাহিদা বেশি। এখন বর্তমানে বাজার 270 টাকা 72 টাকা কেজি পার কেজি। তার 270 টাকা যদি আপনার পাইকারি হয়, তাহলে খুচরা 300 টাকা কেজি বিক্রি হচ্ছে। এই অঞ্চলের শত শত নারীর বাড়তি উপার্জনের ব্যবস্থাও হয়েছে এই মরিচ চাষের কারণে। দিন দেয় 200, দেয় 160, দেয় 170, দেয় যদি কায়দা পায়। গাও জলে হাত পাওয়া জলে, এই তো সমস্যা। সংসার চলে কোনো রকম,
না বস থাকার ক্ষেত্রে আমরা কি করে খামু। বগুড়ায় এবার মরিচের উৎপাদন ভালো হয়েছে এবং কৃষক লাভবান হয়েছেন বলে জানান এই কৃষি কর্মকর্তা। আমরা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে কৃষকদেরকে মরিচের উৎপাদনের জন্য তাদেরকে সার্বিক সকল ধরনের প্রযুক্তিগত সহযোগিতাগুলো দিয়ে আসছি। চরের পলিমাটিতে মরিচের চাষ যেমন ভালো হয় তেমনি এই মরিচের মানও ভালো, ফলে দিন দিন সম্প্রসারিত হচ্ছে সারিয়াকান্দির মরিচের বাজার। এনটিভি নিউজ ডেস্ক। আন্তর্জাতিক সংবাদ। জ্বালানি ও অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কা এখন বিক্ষোভে উত্তাল। প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে শুরু হওয়া আন্দোলনে হয়েছে ব্যাপক সংঘর্ষ। সহিংস বিক্ষোভের জেরে কলম্বোতে কারফিউ জারি করা হলেও শুক্রবার তা তুলে নেওয়া হয়। তবে উদ্ভূত পরিস্থিতিতে দেশ জুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা। বিক্ষোভ ঠেকাতে আটক করা হয়েছে অর্ধশত আন্দোলনকারীকে। আরও জানাচ্ছেন শেখ খলিল সোহেল। ক্ষোভে রাজপথে নেমে এসেছে অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কার মানুষ। দেশটিতে অর্থনৈতিক বিপর্যয়ের জন্য সরকারকে দায়ী করে বৃহস্পতিবার রাতে কলম্বোর মিরিহানায় প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বাসভবনের বাইরে জড়ো হয় বিক্ষুব্ধ জনতা। বিক্ষোভের সময় সেনাবাহিনীর একটি বাস, জিপ, 3 হুইলার, 2টি ট্রাফিক মোটরসাইকেল সহ বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। তারা প্রেসিডেন্টের বাসভবনের হামলার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। শেষ পর্যন্ত টিয়ার শেল আর জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এরপর রাতেই রাজধানী কলম্বোতে কারফিউ জারি করা হয়। শুক্রবার সকালে সে কারফিউ প্রত্যাহার করা হয়। স্বাধীনতার পর এখনই সবচেয়ে কঠিন অর্থনৈতিক সংকটের মোকাবেলা করতে হচ্ছে শ্রীলঙ্কাকে। কাগজ সংকট, আর্থিক ঘাটতির কারণে 4 লাখ শিক্ষার্থীদের পরীক্ষা বাতিল করা হয়েছে। বন্ধ হয়েছে দেশটির বড় বড় দৈনিক পত্রিকার প্রিন্ট সংস্করণ। রিজার্ভ না থাকায় জ্বালানি, জরুরি ওষুধ ও খাদ্য আমদানি করতে পারছে না রাজাপাকসের সরকার। এতে লঙ্কান রুপি ডলারের বিপরীতে 297-তে নেমেছে। মূল্যস্ফীতি এতই বেড়েছে যে 1 কেজি চালের দাম এখন 300 রুপির বেশি। 2 কোটি 20 লাখ জনসংখ্যার দেশটির মানুষকে এখন প্রতিদিন 13 ঘন্টা বিদ্যুৎহীন থাকতে হচ্ছে, কারণ জ্বালানি তেল আমদানির মতো যথেষ্ট বৈদেশিক মুদ্রা সরকারের হাতে নেই। জ্বালানি, খাদ্য, তারল্য সংকটে সাধারণ মানুষের বিক্ষোভ ঠেকাতে সেনা মোতায়েন করতে হচ্ছে চীনপন্থী রাজাপাকসে সরকারকে। চলতি বছরেই প্রায় $700 কোটি বৈদেশিক ঋণ অবশ্যই পরিশোধ করতে হবে দেশটিকে। দেউলিয়া হতে বসা শ্রীলঙ্কা সরকার আইএমএফের কাছে এখন আর্থিক সহায়তা চেয়েছে। শিগগিরই কলম্বোর সঙ্গে আলোচনায় বসবে সংস্থাটি। শেখ খলিল সোহেল, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। খবর শেষ করছি, যাবার আগে একেএসটিএমটি বার শিরোনামগুলো আরেকবার। রাজধানীর খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্রীর মৃত্যু, অভিযুক্ত চালক আটক, গাড়ি জব্দ। রমজানের আগেই লাগামহীন কাঁচা বাজার, বেড়েছে সব ধরনের মাংসের দাম। সৌদি সহ মধ্যপ্রাচ্যের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, বিভিন্ন দেশে আজ প্রথম রোজা। কাতার বিশ্বকাপে ড্র অনুষ্ঠিত, সহজ গ্রুপে ব্রাজিল ও আর্জেন্টিনা, গ্রুপ অফ ডেতে জার্মানি এবং স্পেন। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।